গল্প 18 বছর বয়স, লেখনীতে ইসরাত জাহান ফারিয়া। পর্ব 29। আকাশে মেঘরাশিদের মতন উঠছে ঘোলাটে কুয়াশার কণারা। তখন পরন্ত বিকেল। রাউন্ড শেষ করে রুহির কেবিনে আসে বিপর। ওর মুখে অক্সিজেন মাস্ক লাগানো। সকালে জ্ঞান ফেরার পরই শ্বাসকষ্টের সমস্যা শুরু হয় রুহির। ডাক্তার এসে দেখলেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলেন, ঘুমের ইঞ্জেকশন দিলেন, জানালেন খুব দ্রুতই ঠিক হয়ে যাবে রুহি। দুপুরে ঘুম ভাঙার পর রুহিকে নরম খাবার খাইয়ে দিলেন নাসিমা। বিবর তখন ডিউটিতে ছিল। ফোন করে জানালে তৎক্ষণাৎ বিবর ছুটে এসে দেখল রুহি আবার ঘুমিয়ে পড়েছে। মাকে খেয়াল রাখতে বলে বিবর হতাশ হয়ে আবার ফিরে যায় নিজের কাজে। সব কাজ শেষ করে এখন আসলো আর দেখল রুহির ঘুমটা এখনও ভাঙেনি। নাসিমা আজ বাসায় যাবে। হসপিটালে থাকতে থাকতে উনি নিজেই অসুস্থ হয়ে যাচ্ছে। বিবর জোর করেই মাকে পাঠিয়ে দিল। তিনি চলে যাওয়ার পরে বিবর ওষুধপত্র গুছিয়ে রেখে ফাইলগুলোতে চোখ বোলাচ্ছিল, তখন দেখল রুহি নড়ছে। কাগজপত্র রেখে ওর মাথায় হাত বুলিয়ে দিল। আস্তে করে ডাকতে চোখ খুলল রুহি। বিবর উতলা হয়ে জিজ্ঞেস করল, কেমন লাগছে এখন? ঠিক আছো তুমি? রুহি মাথা নাড়িয়ে জানালো সে ঠিক আছে। উঠে বসতে চায় সেটাও জানালো। বিবর ওকে সাবধানে ধরে বসালো। তারপর ওষুধ খাইয়ে দিল, তোয়ালে ভিজিয়ে চোখ মুখ মুছে দিল আর এলোমেলো চুলগুলোতে পাতলা বিনুনি করার চেষ্টা চালালো। রুহি ওকে বলল, আপনি পারবেন না, রেখে দিন। পারবো বলে অনেক চেষ্টা করে কোনো মতে বিনুনি করে দিল। তারপর ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে? না। বিবর রাগী গলায় হঠাৎ বলল, এরকমই কারো তুমি? খাবার দাবার না খেয়ে শরীরে কী অবস্থা করেছো তুমি? আর এত দুর্বল শরীর নিয়ে অফিস কীভাবে করো? আমাকে বলনি কেন যে তোমার এই অবস্থা? হ্যাঁ? রুহি মাথা নিচু করে আছে। বিবর তা দেখে আবারও ধমক দিল, কত বয়স তোমার জানো তুমি? আন্টির কি এখন সে অবস্থা আছে যে তোমার পিছু ঘুরে ঘুরে খাওয়াবে? আরে নিজের ভালো তো পাগলে বোঝে। সামান্য সিঁড়ি থেকে পড়ে গিয়েই 3 দিন অজ্ঞান। স্ট্রেঞ্জ। রুহি মিনমিন করে বলল, বকছেন কেন আমায়? বিবর হতাশ ভঙ্গিতে বলল, কাকে কি বলছি আমি জানতে চাইছি তোমার এই অবস্থা কেন? খাওয়ার প্রতি উদাসীন কেন? আমি তো খাই। বিবর তাচ্ছিল্য করে বলল, হ্যাঁ জানি তো কি খাও। সকালে 1 কাপ চা আর বিস্কিট খেয়ে অফিসে বেরিয়ে পড়ো। দুপুরে ডিম দিয়ে 1 চামচ ভাত আর রাতে শুকনো রুটি আর আলু ভাজা। এসব কোনো খাবার? তুমি কি মোটা হয়ে গিয়েছো যে এই চিকনা শরীর নিয়ে ডায়েট করো? তোমার হাজব্যান্ড একজন ডাক্তার আর তার বউ কিনা সব কিছুতে উদাসীন। এমন হলে তো মাথা ঘুরবেই। সিঁড়ি দিয়ে উঠতে কেন, হাঁটতে হাঁটতে পড়ে যাবে। ড্যামেট। রুহি বাচ্চাদের মতো কেঁদে দিল। বিবর আর রেগে থাকতে পারল না। ওর মাথাটা নিজের বুকে চেপে ধরে বলল, ইস, আর কাঁদতে হবে না। নাকের পানিতে কি আমার শার্ট ভিজিয়ে দেবে নাকি? এ পর্যায়ে এসে কেবিনে ঢুকলো সিস্টার কিয়ারা। বিবর থতমত খেয়ে গেল। রুহি হাসি পেল। দুজনে ঠিকঠাক হয়ে বসলো। সিস্টার কিয়ারা এসে বললেন, আমাকে লজ্জা পাবার কিছু নেই। তোরা এরকম করছিস কেন? বিবর মাথা চুলকে বলল, তেমন কিছু নয়। কিয়ারা হেসে বলল, জানি, সেদিনের ঘটনাটা বলি তাহলে তোর বউকে? না, একদমই না। তুই বললেই আমি শুনবো কেন? বড় বোনের মুখের উপর একদম কথা বলবি না। রুহি বুঝল বিবর আর কিয়ারা দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক, নইলে কি আর তুই তুই করে কথা বলতে পারে কেউ? অবশ্য বিবর সবার সাথেই ফ্রি মাইন্ডেড। কিয়ারা রুহির প্রয়োজনীয় কিছু কাজ করতে করতেই সেদিনের পাগলামির কথা জানালেন রুহিকে। ও হাসতে হাসতে খুন, বেশ লজ্জাও পেল। বিবর গম্ভীর মুখে ওর দিকে তাকিয়ে আছে। এখন খুব হাসছে সে, খুব। সেদিন তো ওর জানটাই প্রায় কেড়ে নিতে বসেছিল। সিস্টার কিয়ারা চলে যাওয়ার পরে রুহি চোখ গরম করে বিবরের দিকে তাকালো, বলল,
এরকম পাগলামি ছাগলামি করার মানে কি? বিভোর অভিমানী গলায় বলল, আমার জায়গায় থাকলে বুঝতে। রুহি হাসি হাসি মুখ করে বলল, আপনি কি ভেবেছিলেন আমি মরে যাব? বিভোর রেগে গেল, ওর গালে চেপে ধরে বলল, এরকম কথা শুধু মুখে নয়, তোমার মনেও জায়গা দেবে না। আর কখনো আমাকে বলবে না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তুমি শুধু আমার হাসি খুশি চেহারা আর ভালো মানুষই দেখেছো। রেগে গেলে আমি কি করতে পারি সেটা কিন্তু ধারণাও করতে পারবে না তুমি। সো মাইন্ড ইট। দুজনের মধ্যে তারপর নীরবতা নেমে এলো। মাতাল হাওয়া শুয়ে দিচ্ছিল রুহির চোখ, গাল, চিবুক। চুলগুলো উড়ে এসে পড়ছিল কপালের উপর। বিভোর উঠে চলে গেল বাইরে। অনেকক্ষণ পরে ফিরে এসে দেখলো রুহি বেড থেকে নামার চেষ্টা করছে। হাতে ক্যানোলা নেই। ও অবাক হলো। নামতে গিয়ে হঠাৎ পা ফসকে পড়ে যেতে নিলে বিভোর দ্রুত ওকে গিয়ে ধরে ফেললো। রাগী গলায় চেঁচিয়ে বলল, মানে কি এসবে? নামছো কেন? রুহি বলল, আমার হাঁটতে ইচ্ছে করছে, পিঠ ব্যথা হয়ে গিয়েছে শুয়ে থাকতে থাকতে। আমাকে একটু ধরুন প্লিজ, আমি হাঁটতে চাই। পাগল হলে তুমি? এখনও পুরোপুরি ঠিক হওনি আর লাভ চাপ দেওয়া শুরু করেছো। আর ক্যানোলা এসব কে খুলেছে? নিশ্চয়ই তুমি। না, কিয়ারা আন্টি খুলে দিয়েছে। আমার নাকি আর এসবের দরকার নেই। বিভোর রেগে বলল, উনি কি তোমাকে হাঁটতে বলে গিয়েছে? না, উনি বারবার নাই করেছেন, কিন্তু আমার ইচ্ছে হলো তাই নামলাম। বাহ, ভালো তো। আমার কথার তো কোনোই দাম নেই। না খেয়ে উনি অসুস্থ হয়ে পড়ে থাকবে আর আমি টেনশন করতে করতেই মরে যাব। আবার নিজের যখন যা ইচ্ছে হলো উনি তাই করবেন। আমি কে? আমি তো কেউই না তার। আপনি বাচ্চাদের মতন করছেন কেন? আমি ঠিক আছি, অত চিন্তা করার কিছু হয়নি। ইভেন আমি তো 1-2 দিনের মধ্যে বাড়িও যেতে পারবো। হ্যাঁ, তা তো যাবেই। সারাদিন লাফিয়ে ঝাঁপিয়ে অফিসে যাবে আর গাদার খাটুনি খাটবে। নিজের প্রতি যত্ন নেবে না, যা ইচ্ছে তাই করবে। একটু থেমে আবার বলল, তুমি কি আমাকে মেরে ফেলতে চাও রুহানি? রুহি অবাক হয়ে বলল, এসব কি বলছেন আপনি? উল্টাপাল্টা ভাবনা ভাবছেন কেন এত? আর রুহানি ডাকলেন যে? আমি তো আপনার রক্তজবা, ভুলে গেলেন? বিভোর রুহির প্রশ্নটা সম্পূর্ণ এড়িয়ে গেল। জোর করে ওকে বেডে শুয়ে দিয়ে গায়ে চাদর টেনে দিল। ইভা ফোন করেছিল। রুহির সাথে অনেকক্ষণ কথাবার্তা বলল। নাদিরা ওকে অনেক বোঝালো। নিজের শরীরের প্রতি খেয়াল না রাখার জন্য অনেক বকাঝকাও করলো। বিভোর শুধু ওকে নিজের বুকে জড়িয়ে আছে। সিঙ্গেল বেডটায় জায়গা হয় না। বিভোর নিজের কেবিন থেকে ডিভানটা নিয়ে এসে বেডের পাশে জুড়ে দিয়েছে, যার ফলে দুজনের জায়গা অতি সহজে হয়ে গিয়েছিল। পৃথিবীর বুকে অসাধারণ এক মায়াবী রাত, যে রাতে দুজন মানবী তাদের ভালোবাসার মানুষের হৃদস্পন্দনের শব্দ শুনে পুরোটা রাত কাটিয়ে দিয়েছিল। হাসপাতালের ওই নীলরঙা কেবিনটাতে কাচের জানালার ফাঁক দিয়ে আসা রূপালি চাঁদের কণারা যখন রক্তজবার চোখ মুখে আলো ফেলেছিল, বিভোরে তখন মনে হচ্ছিল এত সুখের মতো অনুভূতি কোনোদিন সে অনুভব করেনি। আর যাই হোক, এই অসাধারণ মানবীটিকে সে বুকের ভিতর সারা জীবন বদ্ধ করে রেখে দেবে, কোথাও যেতে দেবে না। ওর শুধু জানার ছিল একই অনুভূতি কি সেদিন তার রক্ত জবাড়া হয়েছিল। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়।